তাহলে আজকে মাননীয় প্রতিমন্ত্রী আপনার মনে হয় আজকে অধিবেশনে ছিলেন যে আপনি বলেছেন আমাদের প্রশ্ন জমা দেওয়া হচ্ছে, সে প্রশ্ন অনুপস্থিতির কারণে আরেকজন সরকারি দলের এমপি মহোদয় এটা উপস্থাপন করেন। আজকে করছেন কিনা আমি জানি না, না এখন আর সেটা বন্ধ করে দিয়েছেন। ভালো, তাহলে আজকে যদি ওনারা একটা নোটিশ গ্রহণ করে অন্তত বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে টিপাই নিয়ে যে সব নোটিশগুলো আমরা প্রথম দিয়েছি, আলোচনা গ্রহণ করে স্পিকার যদি বলতো যে আজকে টেবিলে এটা উপস্থাপিত হয়েছে, তখন যদি আমরা পার্লামেন্টে না যেতাম তাহলে একটা প্রশ্ন আপনি রাখতে পারতেন। এটি আমার প্রশ্ন ছিল যে একটি অন্তত গ্রহণ করলে আমরা যদি না যেতাম তাহলে আলোচনা করতেন না বা বলতেও পারতেন না। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, আপনারা এই পর্যন্ত সংসদ বর্জন করে এসছেন, আপনারা কি কোনো টিপাই মুখ বাদ নিয়ে আলোচনা করতে দেই নাই বলে বা বিডিআর এর লোহমর্ষক ঘটনা নিয়ে আলোচনা করতে দেই নাই বলে আপনার সংসদ থেকে বেরিয়ে এসছেন, বর্জন করছেন? আপনারা কি সংসদ বর্জন করছেন টিপাই মুখ বাদ থেকে দিয়ে নিয়ে আলোচনা করতে দেই নাই বলে, দেওয়া হয় নাই বলে, বা বিডিআর এর ঘটনা নিয়ে আলোচনা করতে দেই নাই, দেওয়া হয় নাই বলে আপনারা সংসদ বর্জন করছেন? আপনার কাছে জানতে চেয়েছেন একজন দর্শক জনাব আইন প্রতিমন্ত্রীর কাছে, মোশাররফ, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অপোজিশনকে ডেপুটি স্পিকার দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এরকম কোনো কিছু এখন পর্যন্ত দেখি নাই। সংসদ কার্যকর করার ক্ষেত্রে আপনাদের ইশতেহারে ছিল যে ডেপুটি স্পিকার বিরোধী দল কার্যকর করার ক্ষেত্রে এখনো আমি বলবো সংসদ কার্যকর প্রথম থেকেই সংসদকে অকার্যকর করার জন্য তাদের যে পদক্ষেপ বা তাদের যে ভূমিকা, কাদের? বিরোধী দলের ফ্রম দ্য বিগিনিং। সরকারি দলের ভূমিকাকে আপনি কিরকম দেখেন? সরকারি দল তো প্রথম থেকেই আমরা চাচ্ছিলাম যে তারা সংসদে থাকুক এবং সংসদকে প্রাণবদ্ধ করে তুলুক, এবং আমরা প্রথম অধিবেশনেই আমরা সংসদীয় কমিটিগুলো গঠন করেছি এবং তাদেরকে আমরা কমিটির একটা কমিটির সভাপতির দায়িত্ব গঠনের কথা আমরা আগেও শুনেছি, কিন্তু আমরা দেখেছি যে সংসদে বিরোধী দল থাকলে আপনাদের তাদের প্রতি তির্যক বাক্যবান ব্যবহারের, অন্যরকম মন্তব্য ব্যবহারের হারটা অনেক বেশি বেড়ে যায়। এটা কি সংসদীয় গণতন্ত্রের জন্য এটা অনেক ভালো? এটা কোনো অবস্থাতেই সংসদীয় গণতন্ত্রের জন্য এটা, কিন্তু আমরা কিন্তু দেখেছি, আমরা এখন যেহেতু সংসদ টেলিভিশনের জন্য দেখি, কিন্তু এটা কোনো অবস্থাতেই সুখকর না। সংসদীয় রীতিনীতি মেনেই সংসদ সদস্যদের কথাবার্তা বলা উচিত, কিন্তু আমাদের সংসদে বিরোধী দল যখন উপস্থিত হন তখন তারাও যেই ভাষায় কথা বলেন, কিছু তরুণ সদস্য যেই ভাষায় কথা বলেন, ঠিক সেই ভাষায় আবার আমাদেরও কিছু তরুণ সদস্য সেই ভাষায় উত্তর দেন, যেটাকে আমি কোনো অবস্থাতেই সেটাকে আমি গ্রহণযোগ্য মনে করি না এবং সেটাকে আমি কোনো অবস্থাতেই পছন্দ করি না। কিন্তু সংসদকে এই যেই ভাষায় কথাবার্তা হয়, মাঝে মাঝে আপনি যেই ভাষার কথা বললেন সেই ভাষায় যে মাঝে মাঝে কথা হয় না, যে সেটা আমি বলবো না, সেটা সংসদীয় রীতিনীতি না এবং সেই ভাষায় কথা বলাটা আমি পছন্দ করি না, হওয়া উচিত বলে মনে করি না। আমরা সবাই মিলে সংসদটাকে সুন্দর করতে পারি তো? জি খালেদ ভাই, একটা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একটা সুন্দর কথা বলেছে যে আমরা সংসদ বর্জন করছি টিপাইয়ের জন্য আলোচনা না করতে দেওয়ার কারণে এবং বিডিআর এর মতো একটা লোহমর্ষক ঘটনা ঘটার কারণে কি আমরা আলোচনা করতে না দেওয়ার জন্য সংসদ বর্জন করছি। প্রশ্নটা উত্তর হলো যে প্রথম শুরুতেই তো ওনাদের সরকারের শুরুতেই তো বিডিআর মতো একটা জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেখানে আমরা কি বলেছি মাননীয় প্রতিমন্ত্রী? সংসদে আলোচনা হয়নি এটা নিয়ে? না, আলোচনা আমরা দাবি করেছি, একটা আলোচনা তো হয়েছে। আমি কথাটা বললে আপনি আমার উত্তর দিন যে সংসদীয় কমিটি গঠন করার জন্য এবং আলোচনা করে একটা সংসদীয় টিম প্রেরণ করা, ওইখানে সত্যিকার ঘটনা রহস্য উদ্ঘাটন করার জন্যই আমরা বলেছিলাম। আচ্ছা যাক, সেখানে আলোচনা কখন হয়েছে আপনি ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি, যখন আমরা অনুপস্থিত ছিলাম। এখানে একটা জিনিস খালেদ ভাই আমার, যে আমরা এখন জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিচ্ছি না, যে মূল কারণগুলো, এটা ব্যক্তিগত কোনো কারণ না, কারণগুলো জাতীয় সংসদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মাননীয় স্পিকার মহোদয় বা মাননীয় সরকারি দলের বা সংসদের মাননীয় নেতা বা সংসদের মাননীয় প্রধান হুইপ বা স্পিকার, ডিপটি স্পিকার মহোদয়, এই 3 বছরে যতদিনই আমরা পার্লামেন্ট বর্জন করেছি একটা দিনের জন্য ওনারা আমাদেরকে ডেকে বা আহ্বান করে বলেন না। আপনি একটা উদাহরণ দিই, যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি আলোচনা যদি যান অবশ্যই করব, যে আজকে একটা নোটিশ আমরা দেখলাম টেলিভিশনে, স্ক্রলে আপনাদের, যে শর্ত সাপেক্ষে
পুলিশ কমিশনার বিএনপিকে আগামীকাল 30 তারিখে মিছিল করার অনুমতি দিয়েছেন। তাহলে 29 তারিখও তো এই শর্তের সাপেক্ষ অনুমতিটা দিতে পারতেন। এইভাবে আমি একটা উদাহরণ শুধু আপনাকে দিলাম, তো এইভাবে সংসদ অকার্যকর রয়েছে এই শুধু এই কতগুলো সরকারের একটা জিনিস তো ভালো দেখা যাচ্ছে, দেরিতে হলেও অনুমতি দিচ্ছে সরকার। যদি এটা 29 তারিখে করতেন তাহলে তো আজকে সারা বাংলাদেশে যে আমাদের 3-4 লোককে গুলি করে মারা হলো, এগুলো হইতো না। আমার কথা ছিল যে আমাদের নেত্রীও বলেছে যে আমি এখন দেশে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আন্দোলনে নেমেছি। তারাও তাদের সপক্ষে যুক্তি তুলবে, আমরা আমাদের কথাগুলো বলবো। সে কথাগুলো যাতে বাধাগ্রস্ত না হয়, গণতন্ত্র যেন অব্যাহত গতিতে চলে, সেই ব্যবস্থা করার জন্যই তো আমাদের নেত্রী বলেছিল। এই পর্যায়ে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের সঙ্গে। জনাব ইয়াহিয়া আক্তার, বিরোধী দলের সংসদ বর্জন আমাদের গণতন্ত্রের পথে কতটা ক্ষতিকর বলে আপনি মনে করেন? অন্যদিকে বিরোধী দলকে সংসদে আনার ব্যাপারে সরকার কতটা আন্তরিক বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। দেখুন, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুইজন যে সম্মানিত প্যানেলিস্ট আলোচক তাদের বক্তব্য শুনলাম। একজন একাডেমিক হিসেবে আমি যেটা মনে করি যে আমি তো রাজনীতিবিদ নই, দুই বড় দলের দুইজন সম্মানিত নেতার বক্তব্য শুনে মনে হলো যে সংসদীয় এই অচলাবস্থা এটা সহজে কাটার নয় এবং এই অচলাবস্থা শুরু হয়েছে সংসদ বসার পর থেকেই। আমরা প্রথমেই লক্ষ্য করেছি যে উভয় দলের এখানে কিন্তু দায়িত্ব আছে, কারণ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে সংসদকে সকল সিদ্ধান্ত গ্রহণের প্রাণকেন্দ্র যদি আমরা করতে না পারি তাহলে দেশের কোনো সমস্যাই সমাধান করা যাবে না। কিন্তু এখানে সরকারি দলের দায়িত্ব বেশি, বিরোধী দলেরও দায়িত্ব কম না। সরকারি দল প্রথমে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিল, যেটা তারা পরবর্তীতে পালন করেনি। সেখানে একটা হালকা দূরত্ব সৃষ্টি হয়েছে। সংসদে বসার ব্যাপারে বিরোধী দলের প্রতি সরকারি দল যে পরিমাণ উদারতা দেখাতে পারত, সেখানেও তাদের কার্পণ্য লক্ষ্য করা গেছে। জনাব ইয়াহিয়া, সরকারি দল একটা ভালো কাজ করেছে যেটা প্রশংসা করা যায়। জনাব ইয়াহিয়া, প্রথমবারের মতো। জি, আপনি কেন বলছেন যে সরকার উদারতা দেখাতে পারতো? সরকার উদারতা দেখাবে কেন, বা সরকারি দল সংসদে উদারতা কেন দেখাবে না? দেখাবে কেন? যেহেতু সরকার প্রথম থেকেই বলছে, সরকার একটা উদারতা দেখাচ্ছে, প্রথম থেকেই বলছে যে তারা বিরোধী দলকে সংখ্যার বিচারে বিচার করবেন না। সেই জন্য আমি বলছি যে সরকারি দল বিরোধী দলের অনুপস্থিতিতে তো সংসদ কার্যকরী হবে না। বিরোধী দলকে রাখার ব্যাপারে বিরোধী দল সংসদে যাওয়া যেমন তাদের দায়িত্ব, বিরোধী দলকে সংসদে রাখার ব্যাপারেও সরকারের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বে আমি দীর্ঘ সময় যেহেতু পাবো না, অতি সম্প্রতি আমি সাম্প্রতিক বিরাজিত অবস্থার দৃষ্টিকোণ থেকে একটা পয়েন্ট বলি, যেটা আলোচনা হয় নাই, যে অতি সম্প্রতি আমার মনে হয়, আমার নিজের অ্যানালিসিস, একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। সেটা হচ্ছে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের সংবিধানে আইন প্রণয়নের কথা বলা আছে। এই উদ্যোগ যদি পার্লামেন্টে নেওয়া হতো, আমার ধারণা, আমার পার্সোনাল ধারণা, যে বিরোধী দল অবশ্যই সংসদে যাওয়ার একটা সুযোগ পেত এবং তারা সেই সুযোগ গ্রহণ করত। কিন্তু সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে যে উদ্যোগ নিয়েছেন সেটা সামরিক স্টাইলে নেওয়া হয়। তো সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। এখনো সুযোগ আছে, আরো কিছু সুযোগ আছে। সেই সুযোগ হচ্ছে এখন সবচাইতে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে আমাদের রাজনীতিতে, কারণ সংসদকে তো আমরা বিচ্ছিন্নভাবে দেখতে পারবো না। সংসদ বাইরের রাজনীতি দ্বারা প্রভাবিত। বাইরের রাজনীতিতে দুই দল মুখোমুখি পাল্টাপাল্টি অবস্থায় যদি থাকে, তাহলে সংসদের ভেতরে আপনি সৌহার্দ্য আশা করতে পারেন না। জনাব ইয়াহিয়া আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। কিন্তু আমরা এই প্রশ্নটি নিয়ে জনাব জয়নুল আবদিন ফারুকের কাছে আসবো, যে নির্বাচন কমিশন নিয়ে উনি বলেছেন যে নির্বাচন কমিশন আইনটি করার ব্যাপারে যদি কোনো উদ্যোগ নেওয়া হতো আপনারা সংসদে যেতেন বলে ওনার কাছে মনে হচ্ছে। তার আগে আমরা একটু খুলনা এবং সিলেটের সঙ্গে কথা বলে আসি। খুলনাতেও আপনাদের লোক, খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম।
জনাব ফখরুল আলম, সংসদ অধিবেশন চলাকালে আপনারা রাজপথে আন্দোলন করছেন, সংসদের কাছে কি আপনাদের সকল প্রত্যাশা শেষ? ধন্যবাদ আপনাকে। সংসদের কাছে আমাদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা সবসময় আমাদের নেত্রী, বিরোধী দলের নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত জাতীয় নির্বাচনের পরেই পার্লামেন্টে তার বক্তৃতায় বলেছিলেন যে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। কিন্তু পরবর্তীতে দেশবাসী লক্ষ্য করেছে আমরা হতাশ হয়েছি সরকারি দলের সংসদে যে ধরনের আচরণ হওয়া উচিত সেটি দেশবাসী সহ আমরা লক্ষ্য করি নাই, যে কারণে বিরোধী দল সংসদ বর্জন করতে বাধ্য হয়েছে। আর বর্তমান প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী রাজনৈতিক দলের যে কর্মসূচি, যে কর্মকাণ্ড পরিচালনা করছে দেশের মানুষের, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিষয়ের দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকেও। আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলছি আমাদের সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের সাথে। মাহবুব, বিরোধী দলের সংসদে যোগ না দেওয়ার বিষয়টি সিলেটের সাধারণ মানুষ কিভাবে দেখছে, এই বিষয়ে আপনি আমাদের কিছু জানাবেন? ধন্যবাদ খালেদ। এই বিষয়টি নিয়ে আমি এখানকার সচেতন নাগরিকদের সাথে কথা বলেছি, আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের সাথে কথা বলেছি। সচেতন নাগরিকরা যেটা বলেছেন যে আসলে সংসদে জনগণ ভোট দিয়ে এমপিদের সংসদে পাঠায় তাদের জন্য কথা বলার জন্য। আসলে জনগণের টাকায় যে সংসদ চলে সেই সংসদে তাদের নিয়ে যেসব কথা হয় সেটা শুধু ব্যক্তিগত আক্রমণ এবং অন্যান্য বিষয় নিয়ে হয় এবং দেশের স্বার্থে তেমন কোনো আলোচনা হয় না। সেক্ষেত্রেও বিএনপি যেহেতু সংসদে যাচ্ছে না, তো সচেতন নাগরিকরা মনে করেছেন যে এখন তো সংসদ টেলিভিশন আছে, বিএনপি যদি সংসদে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগের আচরণ কি হয় এবং সরকারি দলের আচরণ কি হয় সেটা দেশবাসী দেখবে। সেক্ষেত্রে এখন বিএনপির সংসদে যাওয়া উচিত এবং সংসদে সবকিছু নিয়ে আলোচনা করা উচিত। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও বলেছেন বিএনপি সংসদে যাওয়া উচিত এবং সংসদে গিয়ে দেশের নেতাকর্মীদের যে মাহবুব প্রত্যাশা ছিল নির্বাচনের সময় সেই প্রত্যাশাগুলো তুলে ধরা উচিত দেশের। আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়গুলি নিয়ে আবার কথা বলবো, কিন্তু আইন প্রতিমন্ত্রীর কাছে একটি খুদে বার্তা আমি পড়ে শোনাতে চাই। উনি আমাকে সম্বোধন করে লিখছেন যে খালেদ, আপনার বাড়িতে দাওয়াত দিয়ে বারবার অপমান করলে আমি কি আপনার বাড়িতে যাব? আমার মনে হয় যে বিষয়টি পরিষ্কার এবং অন্য সবাই যা বলছেন যে হ্যাঁ সংসদে যাওয়া দরকার এবং বিরোধী দলের উপস্থিতি একটি শক্তিশালী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদের সবারই কাম্য। কিন্তু আমরা কিন্তু বারবার দেখছি আসলে যখনই বিরোধী দল সংসদে যাচ্ছে বিরোধী দলকে কিন্তু খুব আমি আপনার এই কথাটার সাথে ঠিক একমত হতে পারলাম না। বিরোধী দল প্রথম থেকেই সংসদ বর্জনের একটা অজুহাত ছাড়া সংসদ বর্জন করছে, প্রথম থেকে, ফ্রম দ্য বিগিনিং। এই যে কথাটা আমার ভাই যে কথাটা বললেন টিপাই বাদ নিয়ে বা বিডিআর ঘটনা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি, আমি তখনও বলেছি এখনো বলি, কোনো আলোচনা করতে, কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে দেয়নি এইরকম অজুহাত নিয়ে কিন্তু তারা সংসদ থেকে বেরিয়ে আসেনি। সংসদ থেকে এইরকম অজুহাত নিয়ে কিন্তু তারা কোনো সময় বেরিয়ে আসেনি। সংসদে বিরোধীদের সাথে আলোচনা করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগটা আদৌ সত্য নয়। আমরা সংসদ কার্যক্রমের বিধি অনুযায়ী যদি আমরা চলি এবং আমরা যদি বিরোধী দল, সরকারি দল সবাই মিলে যদি সংসদটাকে কিভাবে প্রাণবন্ত করা যায় সে ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নেই, এই যে সংসদ বর্জনের সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এতে আমি বলছি আমি বিরোধী থাকলেও কিন্তু এই সংস্কৃতি বাইরে ছিলাম না। আমি আমার পরিষ্কার কথা, আমি বিরোধীতে থাকাকালীনও কিন্তু আমি এই সংস্কৃতি অনুসরণ করেছি। এই সংস্কৃতি থেকে আমরা এখন বের হয়ে আসতে চাই এবং বের হয়ে আসতে চাই বলে আমরা সবাই মিলে কিন্তু আমরা সংসদকে প্রাণবন্ত করে তুলতে পারি। সংসদে যে সমস্ত কথাবার্তা বলছেন, অশালীন আচরণ বলছেন, অশালীন কথাবার্তা বলছেন, সংসদীয় মানে সংসদের যে কথা বলা উচিত সেই কথা সংসদে হচ্ছে না, এই সমস্ত কথা, যে সমস্ত অভিযোগ আপনারা আনতে চাচ্ছেন বা সাধারণ মানুষের যে সমস্ত প্রশ্ন যে সংসদে আসলে কাজে কোনো কথা হয় না, আমরা সবাই মিলে তো ঠিক করতে পারি কিভাবে সংসদে আমরা সংসদটাকে আসলে
আসলে সত্যিকারভাবে সংসদটাকে কার্যকর করতে পারি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন জনাব জয়নুল আবেদিন ফারুক। আপনি কি বলবেন যে এই স্পিরিটটা থাকতে হবে, আপনি এই স্পিরিটটা লালন করেন কিনা, যে সংসদকে কার্যকর করার জন্য আপনারাও একটু এগিয়ে আসবেন? আমরা আপনাদেরও দেখেছি আপনারা কিন্তু খুব তির্যক ভাষায় সাংঘাতিক, বিশেষ করে মানে আমি আপনার কথাই বলতে পারি যে আপনি মানে খুব সাংঘাতিক ভাবে কিন্তু আক্রমণ করেন। আমি একটু শেষ করি ফারুক ভাই বলার আগে আমি একটু 2 মিনিট ফারুক ভাই, আপনাদের 2-1 জন আসে অত্যন্ত তির্যক ভাষায় কথা বলেন,